তালুকদার বাড়ির ছোট মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে চেয়ারম্যান বাড়ির ছেলে। খবরটা ছড়িয়ে পড়তে দু বাড়ির গণ্ডিতে মানুষের জমায়েত শুরু হয়ে গেল। ঘটনা সত্যতা জানা না গেলেও গতকাল সন্ধ্যা থেকে দুজনে নিখোঁজ। তাই পরিবারের সদস্যরা বেজায় ক্ষুব্ধ হয়ে আছে। সাপে নেউলে সম্পর্ক এই দুই গোষ্ঠীর, কেউ কাউকে দু চোখে সহ্য করতে পারে না। তাই এই ঘটনার আহ্লাদ দেখানোর বা মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব নয়। তালুকদার বাড়ির ছেলেদের মাথা গরম স্বভাব নেই, তবু আজ রামদা নিয়ে বেরিয়েছে সবাই। চেয়ারম্যানের ছেলের গলা না কেটে বাড়ি ফিরবে না তারা। গ্রামে সবাই জানে তাদের দ্বন্দ্বের ব্যাপারে। কেউ চাইছে বিয়েটা তাদের দ্বন্দ্ব ঘোচাক, আবার কেউ এই জ্বলন্ত আগুনে ঘি ঢেলে পরিবেশ উত্তেজিত করার তালে আছে। ইউনুস তালুকদার বংশগত জমিদার বলা চলে তাকে। এই গ্রামের 3/4 জমি তার পৈতৃক সম্পত্তি। বাকি এক ভাগে মালিকানা না থাকলেও কর্তৃত্ব তার হাতেই। পাশের গ্রাম চলে চেয়ারম্যান সাফায়েত মির্জার ইশারায়। দুই গ্রাম বেশ উত্তেজিত, সবাই তৈরি যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য। আজ খুনোখুনি একটা বাদিয়ে ছাড়বে। এমন সময় জানা গেল মির্জার ছেলেকে পাওয়া গেছে, সঙ্গে তালুকদারের নাতনিও আছে। নাতনির অবস্থা তেমন ভালো না, দেখে মনে হচ্ছে তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিধ্বস্ত চেহারা, ছেঁড়া পোশাক, শরীরের জায়গা জায়গা ক্ষত। সবটা শুনে ইউনুস সাহেব দ্রুত বেরিয়ে আসলেন। বাড়িতে আর কোনো পুরুষ নেই, যদি হাঙ্গাদাঙ্গামা হয় বাড়ির মহিলাদের সুরক্ষার ভার কে নেবে। তাই নিজের বিশ্বস্ত কয়েকজনকে বাড়ি পাহারা দিতে বলে উঠানে পা রাখতেই তার কানে এলো অসংলগ্ন কিছু বাক্য। মেয়ে কি আর আস্ত আসতে? সারাদিন ছিল ওই পোলাটার লগে, মায়েরা চেহারা দেখানোর লাহানোর আগে নাই ওই পোলা। ওই মায়াজ দেবন তো শেষ। ইউনুস সাহেবের বয়স্ক শরীর ও ক্লান্ত হৃদয় বাক্যগুলো মেনে নিতে পারল না। বুকের ভেতর ঝিলিক দিয়ে ব্যথা শুরু হয়ে গেছে। শীতল আবহাওয়াতেও দরদর করে ঘামছেন তিনি, চলার শক্তি পাচ্ছেন না। কম্পিত দেহখানা ও চিরেই দেহের সকল ভার ছেড়ে দিল। তিনি অবিলম্বে লুটিয়ে পড়লেন শুকনো খড়খড়ে উঠোনের ওপর। চিৎকারের রোল পড়ে গেল। কয়েকজন তাকে ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল। মসজিদের সামনে উপস্থিত হয়েছে সবাই। এলাকার সব গণ্যমান্য ব্যক্তিবর্গরাও হাজির হয়েছেন। রক্তপাত যেন না হয় সে চেষ্টা তাগিদে তালুকদার বাড়ির ছেলেরা ভীষণ উত্তেজিত। মির্জা বাড়ির ছেলেকে কয়েকটা চর ঘুষি দিলেও তারা ক্ষেপে গণ্ডগোল বাঁধিয়ে বসে। কিন্তু যাকে নিয়ে তাদের নিয়ে এত কিছু, তারা দুজনে স্থির নির্বিকার ঠায় দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে মেয়েটার দিকে আর চোখে তাকাচ্ছে নওফিল। নিষ্পাপ চেহারা মেয়েটার ওপর দিয়ে যে তাণ্ডবলীলা চলল, তার জন্য মেয়েটা এখনও নিস্তেজ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কোনো রকম সারা শব্দ নেই। নওফিল নিজেও কিছু বলার সুযোগ পাচ্ছে না। পরিবেশ কিছুতেই ঠান্ডা হচ্ছে না। নওফিলের কথাও কেউ শুনছে না, কারণ স্পষ্ট চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই হুকুম দিয়েছেন তার ছেলের গায়ে হাত পড়লে সে হাত যেন ভেঙে দেওয়া হয়। এই পরিবারের রেশারেশি নওফিল ঘৃণা করে। সর্বক্ষেত্রে তার বাবার কথাই শেষ কথা, হোক সে ভুল বা সঠিক। তাই কেবলমাত্র তার উপস্থিতিতেই সকল জটিলতা খোলাসা করা যাবে, তার আগে নয়। সে যত চেষ্টাই করুক না কেন, এখন তার হাতের নাগালে কোনো সুযোগ নেই। নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করে মেয়েটার ভাইয়ের 2-4টা থাপ্পড় অনায়াসে সহ্য করে নিয়েছে সে। নিজের এক ছোট ভাইয়ের অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে তাকে। গ্রামের যা পরিবেশ, হয়তো মেয়েটাকে বিয়েও করতে হতে পারে ভেবে রাগ তরতর করে বাড়ছে। এমন হলে তার সকল পরিকল্পনা ভেস্তে যাবে। এত বছরের পরিশ্রম এভাবে নষ্ট হতে দিতে পারবে না সে। সালিশি বসালো স্কুল মাঠের আমতলায়। দুই পরিবারের সবাই হাজির হয়েছে। মির্জা সাহেব শক্ত চেহারায় বসে আছেন। তালুকদার সাহেব নিশ্চুপ। কিছু সময় পূর্বে তার নাতনির থেকে সবাই জেনেছে যে নওফিল কিছু করেনি, বরং নওফিলের এক ফুফু ছেলে তুলে নিয়ে গিয়েছিল মেহেক তালুকদারকে, এবং নওফিল তাকে বাঁচিয়েছে। যেহেতু তারা শহরে ছিল, মেহেকের অবস্থা বেশি ভালো ছিল না, তাই নওফিল মেহেককে শান্ত করার সময় দিয়ে সকালের দিকে রওনা দিয়েছে। আস্তে আস্তে বেলা 12টা। এখানে নওফিলের কোনো দোষ নেই। যে ফুপু বা যে ফুপাতো ভাইয়ের কথা বলা হয়েছে, তারা নওফিলের আপন বা রক্তের সম্পর্কের কেউ নয়। তাদের মির্জা বাড়ি সবাই স্নেহ করে এবং ভালোবাসেন, কিন্তু কথা যখন নিজের পরিবার নিয়ে, তখন মির্জা সাহেব বড্ড স্বার্থপর মানুষ হয়ে যান। যত ভালোবাসার মানুষই হোক না কেন, পরিবার তুলনায় তা তুচ্ছ। ঘটনার তালুকদারদের নিয়ে হয় মির্জা সাহেব খুব একটা চিন্তিত নন। তাদের বাড়ির সমস্যা তারা মেটাক, কিন্তু তার ছেলেকে মারধর এবং তার সম্মান হারির জন্য তিনি সুষ্ঠু বিচার চান। নয়তো এই হাতাহাতির রেশ রক্তারক্তি পর্যন্ত পৌঁছবে বলে জানালেন তিনি। তার একমাত্র ছেলে গায়ে হাত তুলেছে, এত সহজে তিনি ছাড় দেবেন না। তালুকদার সাহেব বিচক্ষণ মানুষ, কিন্তু যে ভুল হয়েছে তার সংশোধনের জন্য মির্জারা কি চায় সেটা সরাসরি না বললে বোঝার উপায় নেই। পূর্বের ঘটনার প্রতিশোধ সে এবার নেবে, এ ব্যাপারে স্পষ্ট। কিন্তু কি চাইবে? নওফিল বলল, আব্বু, ব্যাপারটা না জানে হয়েছে, তারা মাপ চেয়ে সমাধান করতে চাইছে, এটাই এনাফ। আপনি এটা নিয়ে আর জলঘোলা করবেন না।
মেয়েটা ছোট, ওর ভবিষ্যৎ নিয়ে একবার ভাবুন। অবশ্যই ভাবতাম, যদি তালুকদাররা আমার বোনের ভবিষ্যৎ নিয়ে ভাবতো। তারা যদি একটাবার তার কথা ভাবতো তাহলে আজ আমার বোন জীবিত থাকতো। তারা যখন ভাবেনি, আমারও ভাবার প্রয়োজন নেই। তুমি এখানে থাকতে চেয়েছো, বাধা দেইনি, তাই আমার কাজেও তুমি বাধা দেবে না নফিল? বাবার কথার ধরন ও ঠান্ডা মেজাজ পরিষ্কারভাবে তার নিয়তের কথা জানান দিল। তিনি কঠিন মানুষ, একবার যা বলবেন তাই করবেন। নফিল চায় তাকে বদলাতে। সে জানে তার বাবাকে সে বদলাতে পারবে, কিন্তু এখনও সে সময় আসেনি। তাকে এখন অনুগত ও বাধ্য সন্তান হয়েই থাকতে হবে। সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। এমন সময় মাঠের প্রান্তে একটি বাইক এসে থামে। বাইক থেকে দুজন নেমে আসছে, একটি ছেলে ও একটি মেয়ে। মেয়েটির পরনে সুতি কলাপাতা রঙের থ্রি-পিস, মাথায় কাপড় দেওয়া, সুশ্রী মুখশ্রী। তার পাশের ছেলেটির পরনে শার্ট প্যান্ট এবং অবিশ্রান্ত চেহারা। নফিল মেয়েটিকে চেনে, তাই দ্রুত নিজেকে খানিকটা দূরত্বে সরিয়ে নিল। মেয়েটি নফিল ও তার স্বভাব সম্পর্কে অবগত, যা গ্রামে প্রচারের সময় আসেনি। শহরে নফিলের কদর কেমন তা বলার সময় আসেনি। কিন্তু মেয়েটি এখানে কেন? তালুকদার বাড়ির কেউ নাকি পরিচিত? মেয়েটিকে দেখে ইউনুস তালুকদার তার ছোট ছেলেকে আদেশ করলেন, ওকে বাড়িতে নিয়ে যাও, এখানে ওর থাকার দরকার নেই। দাদু, আমি থাকতে আসিনি, জানতে পেরেছি এখানে কি ঘটেছে, তাই নিজের চোখে দেখতে এসেছি। বিকেলে চলে যাব, আমাকে নিয়ে চিন্তা করো না। যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। তুমি বাড়ি যাও, বাড়ি ফিরে ঠান্ডা মাথায় কথা বলবো। আমি এখানে উপস্থিত থাকলে তালুকদার পরিবার শান্ত থাকবে। তুমি কি এটা চাও না? এক পক্ষ শান্ত হলে অপর পক্ষ একা যুদ্ধে নেমে কি করবে? অনুমতি দাও, আমি থাকি। গ্রামের দ্বন্দ্ব তুমি বুঝবে না, জেদ করো না। মেয়েটি শুনল না। ঠিক করা হলো নফিলের সেই ভাইয়ের সঙ্গে মেহেকের বিয়ে দেওয়া হবে, যাতে মেহেক পরবর্তীতে কোনো রকম হেনস্থার শিকার না হয়। বিয়ে হলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, সবাই সবটা ভুলে যাবে সময়ের আবর্তনে। তালুকদার সাহেব রায় মেনে নিতে চাইলে মেয়েটি বাধা দেয়। মেহেকের বিয়ে ওর কাছে না জেনে তুমি ঠিক করতে পারো না দাদু, ও সুখী হবে না। আমি যা করছি ওর ভালোর জন্য করছি। না, তোমরা যা করছো তা তোমাদের বুনিয়াদি ক্ষমতার জন্য করছো। মেহেক আমার বোন, ওকে এভাবে নরকে পড়তে দেখতে পারবো না আমি। মাহমুদ, নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যাও। মাহমুদ এগিয়ে এসে বললেন, আব্বা, আরেকটা বার ভেবে দেখুন। ওই পরিবারে মেহেকে পাঠালে মেয়েটা মরে যাবে। ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে। না পাঠালে তোমার মেয়েকে এমনিতেও মরতে হবে, যেটা অসম্মান, লাঞ্ছনা, নানা বিশ্রী ভাষার মধ্য দিয়ে। কে করবে তোমার মেয়েকে বিয়ে? আশেপাশে সকল গ্রামে ছড়িয়ে পড়েছে কথা, কেউ ভালো নজরে দেখছে না। যখন তোমার মেয়ে ঘরের বাইরে বের হবে তখন সমাজ তাকে কি বলবে, কি চোখে দেখবে ভেবেছো? এক মেয়ে সম্মান নষ্ট করেছে ওরা, এখন আরেক মেয়ে সামনে রেখে তাকেও এই পশুদের নজরে ফেলতে চাও? কেমন বাবা হয়েছো? মাহমুদ এবার কিছু বলতে পারলেন না, মেয়ের পানে তাকিয়ে বললেন, বাড়ি চলো প্রিয়তা। প্রিয়তা শুনল না, ঠায় দাঁড়িয়ে রইল। পঞ্চায়েতে পক্ষ টেনে রায় দিয়েছে। মেহেককে কোণঠাসা করছে ভারী চতুরতার সঙ্গে। অপপ্রচারও মির্জাদের কাজ। তারা বেশ খুশি, কিন্তু তাদের খুশির জন্য সে নিজের বোনের ক্ষতি কিছুতেই মানবে না। কর্ণকুহরে আসা সকল তিক্ত বাক্য, অশালীন মন্তব্য শুনে চুপ থাকা জরুরি হতে পারে, কিন্তু আবশ্যক নয়। সবার চিন্তা মেহেকের বিয়ে নিয়ে, সকল সমস্যা মেহেককে নিয়ে। সমাধান যখন সঙ্গে নিয়ে এসেছে তখন এসব অপ্রাসঙ্গিক বাক্যের জবাব দেওয়া অন্যায় নয়। আসসালামু আলাইকুম, আমি মেহেরিন তালুকদার প্রিয়তা, মাহমুদ তালুকদারের বড় মেয়ে এবং মেহেকের বড় আপু। আপনারা আমার বোনকে নিয়ে চিন্তিত, তার সুন্দর ভবিষ্যৎ নিয়ে বিচলিত। আপনাদের চিন্তা কমানোর জন্য বলছি, মেহেকের জন্য এত চিন্তা করার প্রয়োজন নেই। আমার বোনের বিয়ে এই তুচ্ছ ঝামেলা আটকাবে না। আমার বোন এতটা মূল্যহীন নয়। যাই হোক দাদু, এই হলো ইমতিয়াজ, ও আমার সঙ্গে পড়ে। গতবার আমার সঙ্গে মেহেককে দেখে ওর মা মেহেককে পছন্দ করেছিল পুত্রবধূ হিসাবে। মেহেক ছোট বলে সময় নিতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা শুনে ওকে আমার সাথে পাঠিয়েছেন। আজ সন্ধ্যার মধ্যে তারা চলে আসবেন বিয়ের কথা বলতে। আশা করি মেহেককে নিয়ে, তার চরিত্র নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রিয়তার বলা প্রতিটি বাক্য যেন তীরের মতো বিঁধল মির্জাদের পক্ষে। পঞ্চায়েত প্রিয়তার কথা সম্মতি দিতে বাধ্য হবে, কারণ যে অজুহাতে তারা মেহেকের বিয়ে ঠিক করেছিল সে অজুহাত কারণটা পাকাপোক্ত নয়, প্রমাণ হয়ে গেছে। মির্জা সাহেবকে দ্রুত নতুন ফোনটি আনতে হবে। তালুকদারদের শিক্ষা দেওয়ার এখন মোক্ষম সুযোগ তিনি হাতছাড়া করতে পারেন না। আজ এতগুলো বছর ধরে তিনি এমন সুযোগ খুঁজছেন, এই সুযোগ হাতছাড়া করা অসম্ভব। পঞ্চায়েতের রায় বদল হলো, তারা প্রিয়তার কথাকে উপযুক্ত বলে ঘোষণা করলো। তালুকদারদের ঠোঁটে ফুটল স্বস্তির রেখা। চিন্তিত চেহারাগুলো একে একে মলিনতা দূর করতে সক্ষম হলো। এমন সময় মির্জা সাহেব বললেন, আর আমার ছেলেকে ওরা মারল, তার বিচার? পঞ্চায়েতের সর্বাপেক্ষা বয়স্ক মানুষটি বললেন, আপনি কি চান বলুন? যদি রাজি থাকেন তাহলে তালুকদারের নাতিকেও সেভাবে মারা হোক। সাইদ বলল,
আমি রাজি। যদি তারা চায় আমাকেও মারতে পারে। আমি কিংবা আমার পরিবার বিরক্তি প্রকাশ করব না। ভুল যখন আমাদের, তখন যে শাস্তি দেওয়া হবে তা মেনে নেওয়া হবে। মির্জা সাহেব হেসে বললেন, ভুল আমাদেরও ছিল। যে জেদ মনে পুষে রেখেছিলাম তা আজ তোমাদের এমন ব্যবহারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি চাই দুই পরিবারের মধ্যে থাকা দ্বন্দ্বের সমাপ্তি হোক। তালুকদার সাহেব, আমার ছেলে নফিলকে নিয়ে নতুন করে নিশ্চয়ই কিছু বলতে হবে না। সে আমার ছেলে হলেও আমার মতো নয়। আজ সে আবারও প্রমাণ করে দিয়েছে আমি ভুল আর সে সঠিক। তার চরিত্র, স্বভাব, আচার আচরণ আমার পরিবারদের বাকি ছেলেদের থেকে ভিন্ন। সে নরম স্বভাবের মানুষ। এসব কলহ তার পছন্দ নয়। আমি আমার নিজের সেই ছেলের জন্য আপনার এই নাতনিকে চাই। প্রিয়তার ব্যবহার, সহবত, সাহস, চরিত্র, নম্রতা সম্পর্কে যেটা শুনেছি তা কমও শুনেছি। যদি আপনার আপত্তি না থাকে তাহলে প্রিয়তাকে আমি আমার নওফিলের বউ করে আনতে চাই। সেই সাথে দুপরিবারের সকল দ্বন্দ্ব দূর করতে চাই। নওফিল শব্দটি কানে আসতে প্রিয়তা সচকিতে তাকালো। পরিচিত এই মানুষের চেহারা ভেসে উঠল চোখে, কিন্তু তার স্বভাব চরিত্রের সঙ্গে এই নওফিলের কোনো মিল নেই। নামটা যে কমন তাও নয়, তবে বেশি চিন্তা করে প্রিয়তা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। দুই পরিবারের বিচ্ছেদে যতটা ধ্বংসাত্মক, মিলন ততটা শক্তিশালী হবে। পূর্বে তাদের সম্পর্ক কেমন ছিল তা নিয়ে অনেক গল্প শুনেছে সে, তাই বরাবর সে চেয়েছে পারিবারিক কলহ যেন ঘুচে যায়, আবার দুটি পরিবার এক হোক। প্রিয়তা দুর্বল নয়, সে ভয় পায় না। তাই যদি মির্জাদের উদ্দেশ্য খারাপ হয়েও থাকে তবুও সে হার মানবে না। এখন শুধু দাদুর সিদ্ধান্তের অপেক্ষা। বাড়ির কারোর বিয়েতে অমত করার কথা না। সবার চেহারা দেখে মনে হচ্ছে নওফিলের ব্যাপারে সবাই ইতিবাচক মনোভাব আছে। আজকের রটনা ও ঘটনার পরিপ্রেক্ষিতে নওফিলকে মারতে বাধ্য হয়েছিল সাইদ, তাই সহজেই হার মেনে ক্ষমা চেয়েছে। মানুষের যদি ভালো হয় তাহলে প্রিয়তার আপত্তি নেই। দাদু প্রিয়তার পানে তাকিয়ে অসহায় গলা জিজ্ঞেস করলেন, কি চাও? যেটা তুমি এতগুলো বছর চেয়ে এসেছো। আমিও সেটা চাই দাদু। বিয়ে যদি পারিবারিক দ্বন্দ্ব ঘোচায় তবে আমি রাজি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো। মেজো চাচা আমার বিয়েতে উপস্থিত থাকবেন, তাকে সুরক্ষিত রাখার শর্ত। আমি বিশ্বাস করছি তালুকদার গোষ্ঠী বিশ্বাস করে যাদের ঘরে মেয়ে পাঠাবে তারা নিশ্চয়ই আমার চাচাকে শত্রু মনে করবেন না, হত্যাকারী মনে করবেন না। আমার সুখের দিনে তাকে সশরীরে থাকার অপরাধে পুনরায় কোনো হত্যার সূত্রপাত হবে না এবং নতুন কলহের সৃষ্টি হবে না। যদি এমন হয় তবে আমি রাজি। আমার নাতনির চাওয়া পূরণ করতে পারবে তোমরা? যদি পারো তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমি কখনোই তোমাদের শত্রু মনে করিনি। আমার ছেলে যে ভুল করেছিল তার জন্য তাকেও ছাড় দেইনি, কিন্তু শুধু এতটুকু চেয়েছিলাম সে বেঁচে থাকুক। কোনো বাবা চাইবে না ছেলের মৃত্যু দেখতে, তাই ওকে বাঁচাতে যতটুকু করার করেছি। আমি আজ মন থেকে সবার সামনে বলছি, তোমার বোনের সঙ্গে যে অন্যায় করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। যদি তোমরা আমার প্রিয়তাকে পুত্রবধূ রূপে চাও, তার সুখের দায়িত্ব নিতে পারো, তবে আমি কথা দিচ্ছি আমার ছেলে এবং নাতিরা কখনো তোমাদের সামনে অস্ত্র ধরবে না। এই রেষারেষি সমাপ্তি এখানে আজ এই মুহূর্তেই হবে। পরিবেশ গরম হয়ে উঠল। বিভিন্ন মানুষ বিদ্বেষমূলক কথা বলতে আরম্ভ করেছে। ইউনুস সাহেবের সিদ্ধান্তের মত বিরোধ করছে, বলছে ছেলের পাপের বোঝা কমাতে নাতনিকে নরকে ঠেলে দিচ্ছে তালুকদার। এবার তালুকদার বাড়ির সবার মনেও সন্দেহ ঢুকে গেল, তারা নওফিলকে কতটা ভরসা করতে পারে। বাবার কথায় উঠবস করা ছেলে তাদের মেয়েকে আদৌ সুখী করতে পারবে? যতই সে ভালো হোক না কেন, তার নিজেরই চলতে হয় সাফায়াত মির্জার আঙ্গুলের ইশারায়। তার বইয়ের প্রতি কোনো অবিচার হলে সে কি রুখে দাঁড়াতে পারবে? নতুন কোন্দলের আভাস পেলেন ইউনুস সাহেব। তাকে স্বার্থপরতার তকমা দেওয়া হচ্ছে, এতে তার বিন্দুমাত্র সমস্যা নেই, কিন্তু এখন বিশ্বাসের ফল প্রতারণা হবে কিনা তা নিয়ে নিজেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। পরে তার প্রিয় নাতনিকে কষ্ট পেতে হবে না তো? প্রিয়তা তার পরিবারের দুশ্চিন্তা কমাতে এবং নিন্দুকের জবাব দিতে রুক্ষ স্বরে বলল, বিয়ে নিতান্তই পারিবারিক বিষয়। আমাকে এখানে কথা বলতে দেখে অনেকে আমার নির্লজ্জ বা বেয়াদব ভাবতে পারেন, কিন্তু আমি স্পষ্টবাদিতা পছন্দ করি। যে বা যারা বলছেন আমার দাদু আমাকে ভালোবাসে না, সে নিজের ফায়দার জন্য আমার বিয়ের শত্রুর ঘরে ঠিক করেছে, এবং আমার জন্য আমাকে নিয়ে যারা চিন্তিত তাদের বলছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। যদি তাদের বিশ্বাস করতে না পারি তাহলে তাদের বাড়ির বউ হওয়া সম্ভব নয়। তারা স্বেচ্ছা চাচ্ছেন সকল দ্বন্দ্ব ভুলতে, আমাদের সুযোগ দিচ্ছেন এবং তারা সুযোগ চাচ্ছেন। আমাদের উচিত এই সময়ে নেতিবাচক চিন্তা না করে আমাদের সবার জন্য ভালো চিন্তাকে প্রাধান্য দেওয়া। সাইদ বলল, তুই একটু থাম প্রিয়, আমরা আছি তো। আছো বলেই তো কথা বলতে হচ্ছে ভাইয়া। তোমাদের মনে যে বিষ ঢোকানো হচ্ছে তা তোমরা বুঝতে পারছো না। সহজ বিষয় জটিল করছো। একটা বিয়ে যদি এই দীর্ঘ বছরগুলোতে দ্বন্দ্ব মেটায়, সেই বিয়েটা করে আমি মর্ত দ্বিধা করবো না। এরপর সকল উদ্দেশ্যে বলল, আমি এবং আমার দাদু বিয়েতে সম্মতি দিয়েছি। আমার এমন আদবহীন ব্যবহারের জন্য ক্ষমা করবেন।
মির্জা সাহেব উঠে এসে পকেট থেকে একটা গয়নার বাক্স বের করলেন। তিনি প্রস্তুত হয়ে এসেছিলেন, বুঝল প্রিয়তা। গয়নার বাক্সে খানদানি একজোড়া বালা আছে, এটা তার মায়ের। তিনি সেটা প্রিয়তার হাতে দিয়ে বললেন, এই খানদানি বালা আমি প্রিয়তার হাতে দিয়ে তাকে আমার পুত্রবধূর স্বীকৃতি দিলাম। আজকের পর থেকে তালুকদার আর মির্জা এক হলো, আমাদের মধ্যে আর কোনো কলহ নেই, জানিয়ে দিও সবাইকে। এরপর প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, তোমার মতো পুত্রবধূ পাওয়া আমার সৌভাগ্য প্রিয়তা, সুখী হও। দূর হতে নফিল সবটা দেখে দাঁতের দাঁত চেপে বলল, ভুল করলে মেয়ে, আমাকে না দেখে বিয়েতে রাজি হওয়া তোমার জীবনের দুর্বিষহ সময় ডেকে আনতে পারে, এটা বোঝা উচিত ছিল তোমার। এখন প্রস্তুত হও সেই সময়টার মুখোমুখি হওয়ার জন্য। তালুকদার বাড়িতে একদিকে সুখের, অন্যদিকে শোকের চা নেমে এসেছে। সুখের দিকটা মেহেকের জন্য, ওর জন্য ভালো পরিবার ও পাত্র পাওয়া গেছে, কিন্তু প্রিয়তার জন্য যে পরিবার নিশ্চিত করা হয়েছে তাদের প্রতি কতটুকু বিশ্বাস আনতে পারবে সবাই? প্রিয়তার কোলে শুয়ে একাধারে কেঁদে চলছে মেহেক, নিজেকে দোষারোপ করছে, দু হাতে চুল টানছে, যন্ত্রণা ছটফট করছিল মেয়েটা। প্রিয়তা তাকে অনেক কষ্টে ঠান্ডা করেছে। রাত বাজে 8টা। বিছানার উপর অযত্নে পড়ে থাকা ফোনটার আননোন নাম্বার থেকে দুবার কল এসেছে। সাইলেন্ট করা ছিল বলে তখন রিসিভ করতে পারেনি প্রিয়তা। পরশু পরীক্ষা আছে, হলে কিছু না জানিয়ে চলে এসেছে সে। রুমমেট কল দিতে পারে, সে গতকাল নতুন সিম কিনেছে, হয়তো এটা তারই নতুন নাম্বার। তাকে ফোন করে নিজের জন্য নোটস রেখে দিতে বলে ভেবে কল ব্যাক করে প্রিয়তা। প্রথমবার রিং বেজে বেজে কেটে গেল, দ্বিতীয়বারও তাই। মেহেক ঘুমাচ্ছে। দুপুর ধরে মেয়েটা কিছু খায়নি, কিছু খাওয়া উচিত। প্রিয়তার বানানো কেক মেহেক ফিরিয়ে দেবে না, তাই প্রিয়তা নিচে রান্নাঘরে চলে যায়। কেক বানিয়ে ফিরে এসে দেখলো 3টে মিসড কল, একই নাম্বার। সে কল ব্যাক করতে যাবে এমন সময় পুনরায় কল আসলো। প্রিয়তা রিসিভ করে সালাম দেয়। ভরাট পুরুষালী কণ্ঠে সালামের উত্তর এলো, তবে ফোনের অপরবন্ধ থেকে এত আওয়াজ আসছে যে প্রিয়তা সে সালামের উত্তর শোনেনি। নাম্বার অচেনা, তাই প্রিয়তা সরাসরি প্রশ্ন করে, কে কে বলছেন? এবার উত্তর এলো না। ওপাশ থেকে আসা কণ্ঠগুলোর আওয়াজ নিভে আসে। প্রিয়তা বিরক্ত হয় এবার। ওর নাম্বার খুবই কনফিডেন্সিয়াল, যে কারোর পক্ষে নাম্বার জোগাড় করা সম্ভব না। কিছুদিন যাবৎ কয়েকটা ছেলের নজরে আসছিল, এটা কি ওদের মধ্যে কেউ? প্রিয়তা কপর রাত দেখানোর চেষ্টা করে ধমক দিয়ে বলে উঠল, আশ্চর্য, চুপ করে আছেন কেন? কাকে চান? দেখুন, নিজের পরিচয় দিন, নয়তো। অপর পাশ থেকে গম্ভীর গম্ভীর কণ্ঠস্বর, নফিল মির্জা বলছি। আপাতত আমি আমার হবু বউ অর্থাৎ তোমাকে চাই। প্রিয়তা মিয়ে গেল, অপ্রস্তুত হলো, সামান্য লজ্জাও পেল। লোকটার কণ্ঠে রসিকতা ভাব না থাকলেও কেন যেন এই কঠিন মেজাজের রসিকতা প্রিয়তা নিতে পারল না। নিজের নির্লজ্জ কার্যকলাপের কারণেই লজ্জাটা পাচ্ছে সে। ব্যঙ্গ করছে নফিল। সামনে মেহেক আছে বলে প্রিয়তা ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। এতটা সময় দু প্রান্তে নীরবতাই ছিল। প্রিয়তা নীরবতা ভেঙে বলল, দুঃখিত। কেন? আপনি বিয়েটা করতে চান না, আমার অসাবধানতার কারণে অঘটন ঘটে গেল, তাই। তোমাকে কে বলল আমি বিয়ে করতে চাই না? গলা শুনে মনে হলো, কেন, ভুল ধারণা করেছে নাকি? পুরোপুরি ভুল নয়, বিয়ে নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি তোমাকে নিয়ে, বউ হিসেবে তোমাকে আমার পছন্দ নয়। কথাটা নিজের বাবাকে বলুন, প্রস্তাব উনি রেখেছেন। আমারও যে বিয়েতে আহামরি মত আছে এমন নয়, এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে সবার ভালোর জন্য। যে নিজের ভালো বোঝে না সে অন্যের ভালো কি বুঝবে? নফিল, এটা কি সত্যি আপনি? বিস্ময় নিয়ে বলল প্রিয়তা। প্রিয়তার মুখে নিজের নাম শুনে থমকালো নফিল। এই তো মেয়েটা তাকে চেনেছে, এবার নিশ্চয়ই বিয়েটা সে করবে না। হ্যাঁ। আপনি কি করে ভদ্রসভ্য হন? আশ্চর্য, এখানকার মানুষ আপনাকে চিনতে এতটা ভুল করছে। আপনার বাবা অবধি। আসলেই মানুষকে ঠকানো একটা আর্ট, আর আপনি দক্ষ আর্টিস্ট বটে। নফিল বিরক্তি নিয়ে বলল, কাকে ঠকিয়েছি? সবাই সত্যি জানে। হ্যাঁ, হয়তো অর্ধসত্য জানে, সেটা তাদের জানার কমতি। আমার এখানে কিছু করার নেই। যাই হোক, বিয়েটা আমাদের দুজনের মতের বিরুদ্ধে না হয় ভালো। কাকে ঠকিয়েছেন মনে পড়ছে না? আচ্ছা, আমি মনে করে দিচ্ছি। বাংলা বিভাগ, 2য় বর্ষ, রোল নাম্বার 2, নাম অহনা রহমান। মনে পড়েছে? অহনা? ওর কথা তুমি কি করে জানলে? আর যেটা জানো সেটা যাচাই না করে সত্য ভেবে নিলে নির্বোধ নাকি? তাহলে সত্য কি? 4 মাস প্রেম করে তাকে ইঁদুরের বিষ খেতে বাধ্য করে হাসপাতালে পাঠানো সবটা মিথ্যা, বানোয়াট, বোকামি। পরে খোঁজ নিয়ে জানতে পারতে ওকে এসব করতে আমি বাধ্য করিনি। আমার আইডির অ্যাক্সেস সিএমের কাছে ছিল। প্রেমটা ওদের হয়েছিল, নাম আমার। এই আমার কার সঙ্গে বিয়ে ঠিক হলো? ছেলে কান নিয়ে গেছে শুনে কানে হাত না দিয়ে ছেলের পিছনে ছুটছে। নফিলের হাসি শুনে প্রিয়তা রেগে গেল। নফিল খুব একটা সুবিধা নয় বলে পরে ব্যাপারটা নিয়ে সে তলিয়ে দেখেনি। এটা বোকামি হলে নফিলের উচিত নয় এখন এভাবে মজা নেওয়া। প্রিয়তা
তিত কুটে মুখে বলে, আপনি আসলে খারাপ। হ্যাঁ, তাই এখন তোমার উচিত বিয়েটা না করা। সাহায্য আমি করব, তুমি শুধু কথা মতো চলো। পুনরায় কোনো অশান্তি হোক তা আমি চাই না। সবটা মিলে না হয় আলাদা পথের সন্ধান করা যাবে। ভালোভাবে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করো। জেদ করে বিপদ ডেকে এনো না। আমার সাথে থাকলে তুমি সুখী হবে না। আমার সুখের প্রয়োজন নেই। বিয়েটা তাহলে করবেই? পস্তাতে হবে। আর একবার ভেবে দেখো। কিছু করার নেই, রাখছি। ভালো থাকবেন। নফিল ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। রোদে ফেটে পড়ল সে। মেয়েটার সঙ্গে এত নরম গলায় কথা বলা উচিত হয়নি। ভেবেছিল স্বার্থভাবে বোঝালে বুঝবে, কিন্তু না। নফিলের ভদ্র স্বভাবটা কেউ নিতে পারে না। যদি দু একটা ধমক দিত তবে হয়তো কাজ কিছুটা এগোতো। মেয়েটাকে কিভাবে বোঝাবে মির্জা বাড়ির সকলের মনে যে বিদ্বেষী ভাব আছে তাই এত সহজে নির্মূল হবে না। এ বাড়ির বউ হলে কোমলতা ত্যাগ করতে হবে। এই নির্বোধ মেয়ে কি তা পারবে? পরীক্ষার পরে বিয়ের তারিখ ঠিক করা হলো। প্রিয়তা পরদিন চলে এলো শহরে। টানা 20 দিন ধরে চলবে পরীক্ষা। নফিলের সঙ্গে আর কথা হয়নি। প্রিয়তা এখন তাকে নিয়ে ভেবে পরীক্ষার অবনতি করতে চায় না। এমনি তো নফিল তার অপছন্দের বিষয়, তাকে নিয়ে হয়তো একটা ধারণা ভুল হয়েছে, কিন্তু বাকিগুলো যা চোখের সামনে দেখেছে তা অস্বীকার করবে কি করে? নভেল মানুষটা প্রচণ্ড রাগে, বদমেজাজি, হাত চলে অত্যধিক। প্রিয়তার সামনেই তো কয়েকটাকে মেয়ের হাসপাতালে পাঠিয়েছে। রাগের সময় মুখের ভাষাও চমৎকার বের হয়। তবে সে মেয়েদের সম্মান করে, তাতে কি এক গুণে শতদোষ মাপ হতে পারে না। এ বাড়িতে ভদ্র সভ্য থাকার নাটক করে শহরে এসে দাদাগিরি করে। তার একটা ফোন কল মানুষের জীবন দিতে যেমন পারে, নিতেও তেমন পারে। মূল কথা, তার রাজনীতি, প্রিয়তার রাজনীতি বিষয়টা পছন্দ নয়। তাই সে এই যাবৎকাল রাজনীতি শব্দটা থেকে কয়েকশো গজ দূরে থেকেছে। তার পরিবারের সবাইও রাজনীতির বিপক্ষে। সেখানে প্রিয়তা এক নেতাকে বিয়ে করবে, এটা ভাবলেই মনোযোগ নষ্ট হচ্ছে। এরপর থেকে ভার্সিটিতে মানুষ মেহেরিন তালুকদারের প্রিয়তা নামে কাউকে চিনবে না। চিনবে নফিলের বউ ওরফে ভাবি নামে। আসতে যেতে সালাম আর ভাবি ডাক, সামনে পেছন চেলাপেলা। ভাবলে মেজাজ খারাপ লাগছে। চোখ বুজে দৃশ্যটি কল্পনা করেই আটকে ওঠে প্রিয়তা। কি বিভৎস সে অনুভূতি! পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে বাড়ির সবাই শুভকামনা জানালো, দোয়া করলো। নফিল যে এসব করার জন্য ফোন করবে তা কল্পনাতে ছিল। প্রিয়তা ফোন ধরবে না করেও ধরতে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা দিতে যাচ্ছ বললে না তো? আমার দোয়া লাগবে না। দিলে দেন, না দিলে নাই। ভালোভাবে পরীক্ষা দিও, পরে যেন শুনতে না হয় নফিলের বউ অনার্স ফেল। হবে না, পরীক্ষা দিয়ে গেটে দাঁড়াবে। আমি থাকবো। প্রিয়তা চমকে বলল, না, আপনি কেন থাকবেন? থাকতে হবে না। আপাতত আপনাকে দেখতে যাচ্ছি না আমি। আরে দেখোই না, লাস্ট কবে দেখেছো? আই গেস মাস 2 আগে, রাইট? আমি আগের তুলনায় বেস্ট হ্যান্ডসাম হয়েছি। আমার চেহারা দেখলে এনার্জি পাবে, আর এভাবে না পেলে অন্যভাবে এনার্জি দেওয়ার ব্যবস্থা করব। কি মতলবে ফোন করেছেন বলুন তো? দেখা হলে জানাবো। এখন এসব নিয়ে চিন্তা না করে পরীক্ষা দিতে যাও। মাথায় চিন্তা ঢুকিয়ে দিয়ে বলছেন যেন চিন্তা না করি। ওকে, এবার এমন কাজ করব যাতে আপনাকে চিন্তা করতে হয়। নফিল ফোনটা পকেটে ভরে সিএমকে বলল, নজর রাখিস, প্রিয়তার আশেপাশে সন্দেহজনক কাউকে দেখা মাত্র জানাবি। সিয়াম বলল, তুহিন বলছিল অপোনেন্টরা খেপেছে, তবে খোঁজ পেয়েছে ওরা আজ অ্যাকশন নাও নিতে পারে। না নিলেই ভালো, মেয়েটাকে হারানো যাবে না। এত বছরের যুদ্ধ কেবলমাত্র ওর জন্য শান্তিতে পরিণত হতে পারে। পঞ্চায়েতের সামনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলা মেয়েটা এত বোকা হতে পারে না। বুঝতে পেরেছিস? জি ভাই, বুঝতে পেরেছি। সিএম চলে যেতেই নফিল বাড়ির হিডেন ক্যামেরাগুলো চেক করে। সবাই জানে নফিল তার বাবার বিদ্বেষ ভাব পছন্দ করে না। সহজে সে বিয়েটা মানবে না। তাই নফিল চেষ্টা করবে মেয়েটাকে ফোন করে বিয়ে ভাঙার। সেভাবেই নজর রাখা হচ্ছিল। নফিল অপছন্দ করে তার বাবার মনে জমে থাকা রাগ বিদ্বেষকে, তালুকদারদের ক্ষতি করার একমাত্র লক্ষ্যকে, তাদের ক্ষতি করার উদ্দেশ্য করা সকল খারাপ কাজকে। এইসব বদলানোর একমাত্র একটাই উপায়, তাকে দিয়ে সবার সামনে শত্রুতার নিশ্চিহ্নতা প্রমাণ করা, যেটা ইতিমধ্যে হয়েছে। বাকিটা বাড়ির বউ এসে ঠিক করতে পারবে জানে নফিল। প্রিয়তা মেয়েটাকে সে অপছন্দ করে না। তার কোমলতার আড়ালে থাকা কাঠিন্যময়তা নফিলের নজর এড়ায়নি। প্রিয়তা চাচ্ছে না তার আসল রূপ নফিল জানুক। নফিলও এজন্য তাকে জানাতে চায় না যে সে প্রিয়তাকে বুঝতে পেরেছে। প্রিয়তাকে অপছন্দের কথা বলার অর্থ বাড়িতে ঢোকার পর সে নফিলের সহযোগিতা পাবে না, এটা বোঝানো। যেটা প্রিয়তা বুঝেছে, কিন্তু নফিল কি চায় সেটাও বোধহয় বুঝেছে মেয়েটা। তাই আজ রাগ চেপে রাখতে না পেরে সমান তালে থ্রেট করেছে। নফিলকে সচেতন হতে হবে। মেয়েটার ধারণার চেয়েও অতিরিক্ত বুদ্ধি রাখে। একবার যদি বোঝে নফিল এই পরিবার বন্ধনে ওকে সহযোগিতা করছে, তাহলে পদে পদে হেনস্থা করবে। কারণ সে নফিলের শখের রাজনীতি একদম পছন্দ করে না। নফিল হতাশ গলায় বলল,
ব্যাপারটা দুঃখজনক। এত ভালো মেয়ে অথচ ভালো জিনিস চেনে না, কদর রাখতে জানে না। পরীক্ষা শেষে নফিলকে ঠিক গেটের কাছে দেখা গেল। প্রিয়তা পেছন ঘুরে অন্যদিকে মোড় নিলে সিএম এসে হাজির। বেশ চওড়া হাসির সাথে দাঁত বের করে সালাম দিল। ভাবি আসসালামু আলাইকুম। প্রিয়তা আশেপাশে তাকিয়ে সন্তর্পণে সালামের জবাব দিয়ে বলল, ভাইয়া প্লিজ ভাবিটাকে ঝামেলায় ফেলবেন না। দেখুন ভাবি ডাক শুনে সবাই কীভাবে তাকাচ্ছে। সিএমও চারপাশে তাকিয়ে বলল, ডাক শুনে ভয় পাচ্ছেন? যখন ভাইয়ের সাথে গাড়িতে উঠে যাবেন তখন তো এমনিতেও সবাই দেখবে। ইটস নর্মাল ভাবি। তারপরেও যদি কেউ কিছু বলে সেটা দেখার জন্য আমরা আছি তো। যাবো মানে? কোথায় যাব? সে কি ভাই বলেনি? চাচিরা রান্না করে পাঠিয়েছে। তো ভাই সেসব নিজে বয়ে এনেছে আপনার সঙ্গে বসে খাবে বলে। আপনার ভাই এত রোমান্টিক? আগে ছিল না, এখন বোধ হয় রোমান্টিকতা একটু একটু শিখছে। আপনি আসছেন তার জীবনে, এইসবের প্রয়োজন তো পড়বেই, নয়তো আমরা ভাইপো ভাইজি পাবো কোথা থেকে? প্রিয়তা হাসার চেষ্টা করে বলল, আচ্ছা আপনার ভাই কি আপনাদের মতোই ঠোঁটকাটা বেশরম টাইপের? সিয়াম নওফিলের বলা কথাটি ধরতে পারল না। মেয়েটা আসলে বোকা বা ভীতু টাইপের নয়। ভাবি হিসেবে এমন মেয়েই তো প্রেফার করে সে, নয়তো তার ভাইয়ের সঙ্গে ভাবিকে মানাবে কী করে? পরপরে প্রিয়তা বলল, অহনাপুর কী খবর? ভালোই আছে, বিয়ে চিন্তা করছি ওর ফাইনাল এক্সামের পর। ও থ্যাঙ্কস ভাবি অহনার বোকামের ব্যাপারটা গোপন রাখার জন্য। আমি গতকাল জেনেছি ওকে হাসপাতালে আপনি নিয়ে গিয়েছিলেন। প্রিয়তা ইশারা আঙুল তুলে নভেলকে দেখিয়ে বলল, ভালো তো ওই লোকটাকে বাসতো। না না, ওটা ভুল ছিল। আপনাকে আইডির কথা দেখিয়েছিল বলে ভেবেছেন ওটা ভাই। অহনা জানতো ফোনে আমি কথা বলি। ও ভুল বোঝাবুঝির আর রাগের বশে অমন করে ফেলেছিল। প্রিয়তা ফোন কেটে বলে, তা আপনার ফোন আইডি নেই? পরের ফোন দিয়ে প্রেম করতে হবে কেন? তা ছিল, কিন্তু প্রথম দিকে ও আসলে ভাইকে পছন্দ করত আর আমি ওকে পছন্দ করতাম, তাই হালকার ওপর ঝাপসা ছলনা করে কথা বলা শুরু করি। পরে অভ্যাস হয়ে যায়। নিজের আইডিতেও যে কথা বলা যায় ভুলে গিয়েছিলাম, মানে এদিক ওদিক হয়ে গেছিল আর কি। প্রিয়তা বিরক্ত হয়ে বলে, এই ব্রেনে কাজ করলে জীবনটাও এদিক ওদিক হয়ে যাবে, সতর্ক হন। মাথা রাখবো ভাবি। তা উল্টো পথে হেঁটে আসলেন কেন? ভাইকে দেখেননি নাকি তাকে দেখে আপনি উল্টো পথে এসে? প্রিয়তা সংকোচিত স্বরে জবাব দিল, পা কোমর লেগে গিয়েছিল তাই হেঁটে ছাড়াচ্ছিলাম, আর কিছু না। সেম হেসে বলল, ও আচ্ছা। কথা বলতে বলতে ওরা নওফিলের কাছে এসে পৌঁছালো। নওফিল চোখ থেকে সানগ্লাস খুলে শার্টে গুজে রাখলো। এরপর প্রিয়তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, পরীক্ষা কেমন হলো? প্রিয়তা চারপাশ দেখিয়ে রাগত স্বরে বলল, সব করছেন যাতে সবার নজরে পড়ি? তাই একটু করছি। সবাইকে জানাতে হবে না কিভাবে আমাকে ফাঁদে ফেলেছ? আমি ক্ষোভ ছাড়তে পারছি না, আমার হয়ে ওরা ছাড়বে। চোখ মুখ কুঁচকে প্রিয়তা তিক্ত স্বরে বলল, ভালো। নফিল শার্টের হাতা গুটিয়ে গাড়ির দরজা খুলে ধরে দাঁড়িয়ে সামান্য কর্নিশ করে প্রিয়তাকে ভেতরে ঢুকতে বলে। ঘটনা আকস্মিকতায় বাকরুদ্ধ প্রিয়তা। ভাবটা এমন, কুরবানির জন্য কেনা বকরি যত্ন নিচ্ছে, মোটা তাজা করে তারপর কুরবানি দেবে। এই যত্ন নফিল নামক মানুষটি থেকে আশা করা যায় না। এসব সত্য নাকি প্রিয়তাকে বিভ্রান্ত করার চেষ্টা? নফিল খানিকটা ব্যস্ত হয়ে বলল, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে ম্যাডাম? গাড়ি পছন্দ না হলে রিক্সা নেই, ঠান্ডা হাওয়ায় পাশাপাশি বসে প্রকৃতির স্বাদ নিতে নিতে যাব। প্রিয়তা নিরস মুখে বলল, দরকার নেই, আজকে আমার রুচির দুর্ভিক্ষ চলছে, ছাড় ঠিক পাচ্ছি না। প্রিয়তা গাড়িতে উঠে বসে। নবীর পাশের সিটে বসে দরজা লক করে, এরপর সিট বেল্ট লাগিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখে মৃদু স্বরে বলে, তবে আমার রুচির তারিফের যোগ্য। যা আপনি পছন্দ করেন না, করতাম না। এই তো কিছুক্ষণ আগে তোমাকে ভালো করে দেখার পর থেকেই পছন্দ করতে শুরু করেছি। তোমার তোমার রূপ আমাকে টানছে ভীষণ, বিয়ে অবধি সবুর করতে দিচ্ছে না। পরীক্ষা কবে শেষ হবে? নেশা করে এসেছেন মনে হচ্ছে, এটা একটু বেশি ফালতু কথা বলছেন, অসভ্যদের মতো। তুমি তো জানোই আমি ভদ্র সভ্য নই, তাহলে আমার থেকে মূলত কি আশা করছো? সভ্য প্রেমিক হয়ে প্রেমের ভিক্ষা চেয়ে বেড়াবো? আজ তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। মা খাবার পাঠিয়েছে, কথা শুনে খাবারের বক্সগুলো নিয়ে সোজা হলে যাবে। দ্রুত বলুন। বিয়ে হলেও বইয়ের অধিকার পাবে না। বাড়ির বউ হতে চাচ্ছ, ভালো কথা। আমার বউ হওয়ার চেষ্টা ভুলও করবে না, করলে তার ফল ভালো হবে না। গাড়ি থামলো। প্রিয়তা গাড়ি থেকে নেমে স্বল্প স্বরে বলে উঠল, আপনার মতো প্রিন্স চার্মিং আমার পেছনে সর্বদা 10-12টা লেগেই থাকে। ঠেকানা পড়লে বিড়াল চোখে আপনাকে বিয়ে কেন? ফিরত দেখতাম না। নিজেকে কি মনে করেন, বিশেষ শ্রেষ্ঠ সুদর্শন? ঠিকভাবে তো হাসতেও জানেন না, চেহারা পেঁচার মতো থাকে। নাকটা দেখেছেন? এই খাড়া লম্বা নাক, যার তার ব্যাপারের নিজ দায়িত্বে গলাতে চলে আসে। হাইট দেখেছেন? আইফেল টাওয়ার, ব্যালেন্স ছাড়া। খালি ব্রয়লার মুরগির মতো সাদা হয়েছেন। চেহারা শুরুতে আমার পছন্দের লিস্টটা আশেপাশেও নেই, তারপরেও স্যাক্রিফাইস করছে সবার জন্য, বুঝেছেন?
আর এই খাবার নিয়ে গিয়ে নিজে খান। আমার পেট ভরে গেছে আপনার লেকচার শুনে। আহা, আমি নাকি ওনার বউ হওয়ার চেষ্টা করব, যত সব। প্রিয়তা কথা বলে চলে আসতে লাগলে পেছন থেকে চিৎকারে সহিত ধমক ভেসে আসে। এই মেয়ে দাঁড়াও। ধমকের জোর এতটাই বেশি যে আশেপাশে সবাই তাকিয়ে পড়েছে। নপিলের চেহারায় ক্রোধের ছাপে স্পষ্ট, কপালের নীলাভ শিরাগুলো ফুলে উঠেছে, কান নাকে ডগাসহ চেহারা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে গাড়ির ব্যাক সিট থেকে একটা প্যাকেট নিয়ে এসে সেটা প্রিয়তার হাতে ধরিয়ে রাগত স্বরে বলল, সোজা হলে যাবে, বক্সগুলো ফিনিশ করে পড়ায় মন দেবে আর নিজের বাক্য প্রয়োগে সচেতন থাকবে। প্রতিটি বাক্য কেঁপে ওঠে প্রিয়তা। মানুষটির কণ্ঠ যে ক্রোধের কম্পন তা প্রিয়তার সর্বাঙ্গে শিহরণ ধরিয়ে দিল। ভয় পেয়ে ভেজু চোখে ফ্যালফ্যাল করে চেয়ে আছে প্রিয়তা। সেটা দেখে নফিল কণ্ঠের তেজ বজায় রেখে বলল, মনে থাকবে? প্রিয়তা ভয়ে ভয়ে মাথা ওপর নিচে নাড়ে। মনে থাকবে। নফিল এবার চেহারা স্বাভাবিক করলো। ভালো কথা কানে যায় না? দুটো ধমক খেয়ে সব কথা কানের ভেতর দিয়ে মাথায় ঢুকেছে। মেয়েটা ওকে ভয় পায় জেনে প্রসন্ন নফিল। নয়তো নিজেকে আসলে ব্রয়লার মুরগি মনে হতো। আচ্ছা, ও কি সত্যি ব্রয়লার মুরগির মতো? 27 বছরের জীবনে এই প্রথম এমন কিছু শুনল সে। মেয়েটা ইচ্ছে করে ভালো ভালো পশু পাখি ছেড়ে ওকে ব্রয়লারের সঙ্গে তুলনা করেছে। তুলনা করতে হলে বাঘের সঙ্গে করবে, সিংহের সঙ্গে করবে। এমন মনে না চাইলে জিরাফ, শেয়ালের সাথে করুক। তাই বলে মুরগি? শুনলে মনে হচ্ছে মেয়েটা ওকে মুরগি বানাচ্ছে। কিন্তু মুরগি কেন? ওর তো মোরগ হওয়ার কথা। নির্বোধ মেয়ে, মোরগ মুরগির তফাতও জানে না। হলরুমে এসে পরনের ওড়না খাটে ছুঁড়ে মারল প্রিয়তা। দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটালো বেশ কিছু সময় ধরে। আয়না নিজেকে দেখলো কয়েকবার। নিজেকে ধাতস্থ করার সময় পাচ্ছে না। মানুষটার ক্রোধ আসলে সহ্য হয় না ওর। ভেতর সন্তুষ্ট হয়ে পড়ে মুহূর্তেই। প্রথম দিনের দর্শন থেকে আজ অবধি এমন মুহূর্ত যেন না আসে সে চেষ্টায় সর্বদা করেছে সে। কিন্তু ভাগ্যের পরিহাস দেখো, তার ঘরের বউ করতে উঠে পড়ে লেগেছে নসিব। দুনিয়ার এত ছেলে থাকতে মির্জাদের বাড়ির জনাব সাফওয়াতের ছেলে নফিলকেই হতে হলো। তুষার কিংবা মৃদুল হতে পারতো না? নফিল কেন? প্রিয়তা মানুষটার সাথে অন্তঃকলহ মেটাবে নাকি পরিবার সামলাবে, নাকি পরীক্ষা সামলাবে? এই লোক ইচ্ছে করে ওকে হেনস্থা করছে বোঝা যাচ্ছে। নিশ্চয় টের পেয়েছে প্রিয়তার স্বেচ্ছায় ওনাকে এড়িয়ে চলতে চলেছে। প্রিয়তার মতো ভীতু মেয়েকে বিয়ে করতে রাজি হলো কেন? রাজি হওয়ার তো কথা নয়। নফিল এত বাধ্যবাধকতা মেনে চলা মেয়েকে বউ করবে না। এতটুকু তো নফিলকে চেনে প্রিয়তা। তাহলে সে কি সন্দেহ করছে? যদি সত্যি সত্যি প্রিয়তাকে পছন্দ করে ফেলে? নফিল একদম ওর মনের মতো না। নফিল ও তার মেজাজ অসহ্যকর। সে কখনো প্রিয়তার চাওয়া পূরণ করতে পারবে না। প্রিয়তা যেমন চায় তেমন হতে পারবে না। প্রিয়তা মনে মনে অজস্র বার চেয়েছে বিয়েটা নফিল নিজে ভাঙুক, তাহলে পারিবারিক ঝামেলা মিটে যাবে, বিয়েটাও করতে হবে না। কিন্তু মাত্র দুদিনে তার এত পরিবর্তন বোধগম্য হলো না। সে সোহাব করার মতো মানুষ নয়। শত রাগ থাকলেও প্রিয়তাকে সে বিপদে ফেলতে চাইবে না। প্রিয়তার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কনফিউশনে ভরপুর একটা চলতি ফিরতি সমস্যা নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে প্রিয়তাকে। নিশ্চিত হয়ে বিয়েতে মত দেওয়া উচিত ছিল। বোঝা উচিত ছিল নফিল নামে সাংঘাতিক মানুষ খুঁজে বের করা খুবই রেয়ার। গ্রামেরটাই শহরেরটা। বেটা দম ফেলার সুযোগ দিচ্ছে না। ভেবেছিল নফিলকে সায়স্তা করবে, আর দেখো ভার্সিটিতে লোক লাগিয়ে রেখেছে। এবার শান্তিতে কোথাও যেতেও পারবে না। যেখানে যাবে ভাবে স্লোগান পাবে। প্রিয়তা বেলকনিতে এসে দাঁড়ালো। নিচে সিয়ামের দল চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছে। প্রিয়তাকে দেখা মাত্র সিয়াম হাত নাড়ল। বাকিরা তাদের বন্ধুত্বপূর্ণ আড্ডা ও শরীর কাঁপিয়ে হাসার ও কার্যক্রম বন্ধ করে ভদ্র সুজন হয়ে শান্তভাবে বসলো। প্রিয়তা এসব দেখে হতাশ হয়ে রুমে ফিরে তিরিক্ষে মেজাজ নিয়ে আওড়ালো, এ কেমন অত্যাচার! আমাকে অস্বস্তিতে ফেলে খুব মজা নিচ্ছেন তাই না? একবার সুযোগ পাই সব কিছু শোধ তুলব নফিল দ্য ডেভিল।